বিগত 17 মাস যে সরকার ছিল সেই সরকারকে কিন্তু আইনি প্রক্রিয়ায় তেমন যেতে দেখিনি। আমরা তাদেরকেও এরকম অ্যাব্রাপ্টলি অঘটনের মতোই আর কি কাউকে কাউকে বিদায় করে দিতে দেখেছি। ডক্টর ইউনূস যেটা বলেছিলেন যে আপনারা মন খুলে কথা বলবেন, তো এখন তো মন খুলে মিডিয়াও কথা বলতে পারে নাই, মন খুলে কেউ কথা বলতে পেরেছে কিনা আমি জানি না। আর মন খুলে কথা বলার কারণে কার কী দুর্ভোগ হয়েছে এগুলো আপনাদের জানা আছে। যে সরকার বদল হলে রং দিয়ে কাউকে বের করে দেওয়া হয়, আবার সরকার যখন আবার বদল হয় তখন ওই রং যাদেরকে দেওয়া হয়েছিল তাদেরকে আবার ফিরিয়ে আনা হয়। এটা তো চলছে, মানে আমরা একটা ব্রিটিশ সিস্টেমের মধ্যে আমেরিকান স্পয়েল সিস্টেম ঢুকিয়ে দিয়েছি। 91 সালের পর থেকে আমরা দেখতেছি আওয়ামী মুক্ত করো, বিএনপি মুক্ত করো, জামাত মুক্ত করো। এই যে আমরা জিনিসগুলো করেছি এবং এটা করে কে? যারা সরকারে থাকেন, সরকারের টপ লেভেলে এটা করা হয়। অর্থনীতিতে বড় একটা পরিবর্তন করেছে, বাংলাদেশ ব্যাংক অনেক কাজ করেছে, মানে ব্যাংকিং সেক্টরে একটা ভালো কাজ হয়েছে, বাট টোটাল অর্থনীতিতে তো সরকার কোনো ভালো কাজ করতে পারেনি। তা আপনি তো পুলিশের পোশাক পরিবর্তন করতে হবে এই চিন্তায় আছেন, পুলিশকে সাইজ করতে হবে এই চিন্তায় ছিলেন, পুলিশকে দিয়ে আপনি আর্মিকে দিয়ে এই কাজগুলো করেন নাই। যেভাবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো ভেঙে দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার, সেটা ঠিক করেনি এবং যার ফলে জনগণ সকল নাগরিক সুবিধা থেকে সেবা থেকে বঞ্চিত হয়েছেন। ক্ষমতার পালাবদলে আমরা নানা অঘটন ঘটতে দেখি। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর 17ই ফেব্রুয়ারি বিএনপি সরকার শপথ গ্রহণ করেছে। মাত্র 10 দিন এর মধ্যেই বেশ কিছু ঘটনা ঘটেছে। এসব ঘটনা নিয়ে এবং ক্ষমতার পালাবদলের পর বিভিন্ন সময়ে যে অভিজ্ঞতা, এসব নিয়ে আমরা কথা বলবো সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক আবু আলম শহীদ খানের সঙ্গে। আবু আলম শহীদ খান, আপনাকে স্বাগত। ধন্যবাদ সরব ভাই। বাংলাদেশে ক্ষমতার পালাবদল পর অনেক কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, কেন এরকম? সুস্থ স্বাভাবিক প্রক্রিয়ায় আমাদের এখানে ক্ষমতার পালাবদল হয় না কেন? ক্ষমতার পালাবদল তো সুস্থ স্বাভাবিক প্রক্রিয়া হওয়ার কথা যখন গণতন্ত্র সচল থাকে। আপনি একটা গণতান্ত্রিক সরকার থেকে আরেকটা গণতান্ত্রিক সরকারের উত্তরণের বিষয়টা তখন সুস্থ স্বাভাবিকভাবে একটা পালাবদল আপনি দেখতে পারবেন। এবং আমাদের দেশে যে রাজনীতি, সেই রাজনীতিতে কিছু আম, হিংসা, কিছু বিদ্বেষ, কিছু ঘৃণা, কিছু কলহ, এটা তো আমাদের রাজনীতির একটা অংশ হয়ে গেছে। ঝগড়া বিবাদ এগুলো থাকবে এবং আপনি ভোট নিয়েও তো অনেক সময় ভোটের মাঠেও অনেক প্রাণহানির ঘটনা ঘটে, বাট এবার তো ভোটের মাঠে তেমন বড় কোনো ঘটনা ঘটেনি যেটাকে হাইলাইট করার মতো। বরং ভোটের ফলাফল নিয়ে এক ধরনের কথাবার্তা অভিযোগ চলছে, পাল্টা অভিযোগ পাল্টা অভিযোগ আছে, বাট অভিযোগ পাল্টা অভিযোগটা খুব বেশি যে পালে বাতাস লাগছে এরকম না। মানে যারা পাল্টা অভিযোগ করছেন যে একটা ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, তারা কিন্তু খুব প্রমাণক নিয়ে হাজির হতে পারেননি এবং তারা সম্ভবত যে কোর্ট আছে, উচ্চ আদালতে যে বেঞ্চ আছে, সেখানে যাবেন এবং সেখানে কিছু প্রমাণক দেবেন, এরকম একটা কথাবার্তা শোনা যাচ্ছে। তো সেখানে গেলে তো এটা আমরা জানি যে এখানে খুব একটা ফল হয় না। 2-4-5 বছর চলে একটা যাবে। মামলার কথা আমরা জানি, সেই মামলার রায় হয়েছিল 5 বছর পরে, মানে ততদিনে পার্লামেন্টের মেয়াদ শেষ। এবারে হয়তো তারা তাড়াতাড়ি করা যেতে পারে, করতে পারেন। পালাবদল তো এবার শান্তিপূর্ণভাবে হয়েছে এরকম মনে করা যেতে পারে এবং খোলা আকাশের নিচে শপথ গ্রহণ করা হয়েছে। খুব বেশি কি অঘটন ঘটেছে? কিন্তু পালাবদলের পর প্রশাসন, পুলিশ, বিভিন্ন বাহিনীতে তো এক ধরনের কি বলে রদবদল, এক ধরনের নতুন পদায়ন এবং পুরানোদের বাদ দেওয়ার ঘটনা ঘটেছে। এটি আমরা 2024-এ গণ অভ্যুত্থানের পর দেখেছি। কিন্তু যে সরকারটি ছিল সেটি তো নিরপেক্ষ সরকার ছিল, নিরপেক্ষভাবেই দেশ পরিচালনা করার কথা। কিন্তু নির্বাচিত সরকার এসে এরকম শীর্ষ পদে এত ব্যাপক রদবদল করার কারণটা কি? প্রথম অংশটা হচ্ছে যে সরকার নিরপেক্ষ ছিল কিনা এই ব্যাপারে অনেক বিতর্ক আছে, আলোচনা আছে এবং সরকার যে ব্যবস্থাগুলো নিয়েছিলেন সেটার ব্যাপারে আলোচনা আছে। যেমন আপনি ধরেন অনেককে আপনি বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন 25 বছরের যে আইনটা আছে, আইনটা নিয়ে। এখন একজন গণকর্মচারীকে আপনারা আইনের মধ্যে তো আপনি তাকে ডিল করতে পারেন এবং আইন তো পরিষ্কার আছে, কর্মচারী আইন আছে এবং আপনার অন্যান্য আইন আছে, কন্ট্যাক্ট রুলস আছে, আপনার ডিসিপ্লিন অ্যাপিল রুলস আছে, যেটা এখন কর্মচারী আইনে রূপান্তরিত হয়েছে, দুর্নীতি দমন কমিশন আছে, নানান ধরনের আইনি প্রক্রিয়া আছে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকার যেতে পারে। তা আমরা বিগত 17 মাস যে সরকার ছিল সেই সরকারকে কিন্তু আইনি প্রক্রিয়ায় তেমন যেতে দেখিনি। আমরা তাদেরকেও এরকম
অ্যাব্রাপ্টলি অঘটনের মতোই আর কি কাউকে কাউকে বিদায় করে দিতে দেখেছি। আমাদের দেশের জন্য এটা একটা সমস্যা। আমরা একটা গণতন্ত্র মডারেট ডেমোক্রেসি করছি এবং আমাদের সিস্টেমটা কিন্তু ব্রিটিশ সিস্টেম। আমাদের সিস্টেমে যে গণকর্মচারীরা আছেন তারা একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চাকরি করেন এবং আমাদের টপ গণকর্মচারীরা টপ পজিশন পর্যন্ত যেতে পারেন। মানে এর সঙ্গে ক্ষমতার পালাবদলের এর সাথে ক্ষমতা পালাবদলের কোনো সম্পর্ক থাকার কথা নয়, তেমন কোনো না, সম্পর্ক থাকার কথা না একদম। যদি আমরা বুক দিয়ে যাই, মানে আইন, বই, সংবিধান বা অন্যান্য আইন সব কিছু দিয়ে যাই, তাহলে এই পালাবদলের সাথে এটার কোনো সম্পর্ক থাকার কথা না। কিন্তু আমাদের দেশে, আমাদের স্বাধীনতার পর থেকে আমাদের দেশে একটা অভিযোগ বারবার আসে এবং কিছু তো প্রমাণিত অভিযোগ আছে যে যে দল ক্ষমতায় থাকে সেই দল দলীয় বিবেচনায় পদোন্নতি, পদায়ন এসব বিবেচনা করেন দলীয় বিবেচনায়। এবং যখন দলীয় বিবেচনায় এটা করতে যান, 91 সাল থেকে এটা এই পর্যন্ত খুব বেশি হয়েছে, তো দলীয় বিবেচনা যখনই করতে যান তখনই হয়তো যার যোগ্যতা আছে, যার মেধা আছে, দক্ষতা আছে, তার জায়গায় অন্য কেউ চলে আসেন এবং তখন উনি বঞ্চিত হন। এবং এই বঞ্চিত মানুষদের তো অবশ্যই ক্ষোভ থাকে, বেদনা থাকে, এবং কি করা হয় যে তাকে একটা রং দিয়ে দেওয়া হয় যে বিএনপি ক্ষমতায় আছে তাকে একটা আওয়ামী রং দিয়ে দেন। আগের কথা বলছি, আওয়ামী লীগ ক্ষমতা আছে এখন একজনকে বিএনপি রঙে রাঙিয়ে দেন বা জামাত রঙে রাঙিয়ে দেন। এইরকম রঙে রাঙিয়ে দিয়ে অনেককে বঞ্চিত করা হয় এবং এই বঞ্চিত মানুষদের তো ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, ন্যায় বিচার তারা পেতেই পারেন। এবং যদি আপনি আইন না মেনে, বিধি না মেনে, যদি আইনানুগভাবে ন্যায় বিচার নিশ্চিত না করে এসব করেন, তখন দেখা যায় যে যখনই পালাবদলটা হয় তখন ওদের ফিরে আসার একটা পথ সৃষ্টি হয় এবং তাদের ফিরে আসাটা তখন স্বাভাবিকভাবে আপনাকে নিতে হবে। এখন আমরা যদি আলোচনা করি যে এখন কি করা উচিত, এখন যারা ফিরে আসার দরকার, যাদের প্রতি অবিচার হয়েছে তাদেরকে আপনি ফিরিয়ে আনেন, তারা কাজ করুক। সরকারে যদি কাজ করতে পারেন, তাদের যদি বয়স থাকে তারা কাজ করবেন, তাদেরকে অনেক জায়গায় আপনি অ্যাকোমোডেট করতে পারেন। কিন্তু নিয়মিত সিভিল সার্ভিসে আপনি তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে, সেটা আবার নিয়মিত যারা চাকরি করছেন তারা কোনো দলের না, যারা দলের কজন থাকে, দলের 2-3%, 4% লোককে আপনি চিহ্নিত করতে পারেন যে এরা দলবাজ বা দলের প্রতি বেশি অনুগত্য প্রদর্শন করেছে, কথা বলেছে, প্রকাশ্যে দলকে ভোট দিতে বলেছে বা দলের রাজনীতি করছে। তার বাইরে যে 95% আমাদের দেশে সিভিল সার্ভেন্টস আছে বা গণকর্মচারী আছে, তারা কিন্তু কোনো দলের সাথে যুক্ত থাকেন না। সুতরাং এখন যেটা করতে পারে নতুন সরকার আসার পরে, যে প্রত্যাশাটা তুলে ধরা যায়, সেটা হলো যে আপনারা এখন আর দলের ইয়াতে কাউকে বিবেচনা করবেন না। সেটা কিন্তু তারা বলছেন যে তারা দলের ভিত্তিতে কাউকে বিবেচনা করবেন না, তারা যা করবেন মেধার ভিত্তিতে করবেন এবং ন্যায়ানুগ পথ ধরবেন। তো সেটা যদি করা হয় তাহলে আপনি নেক্সট যখন ক্ষমতার পালাবদল হবে শান্তিপূর্ণ উপায়ে, আমার প্রত্যাশা যে শান্তিপূর্ণ উপায় হবে, কারণ এখন তো তত্ত্বাবধায়ক সরকারের একটা ব্যাপার আছে যেটা সামনের পার্লামেন্টে নিশ্চয়ই অনুমোদিত হবে বা পার্লামেন্টে আইন করা হবে। তো তখন দেখবেন যে এই পালাবদলে আর এরকম কাউকে বের করা, কাউকে আনার ব্যাপারটা আর ঘটবে না। আগামী 5 বছর খুব গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকারের সময় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আওয়ামী মুক্ত করা হয়েছিল, এখন কি মুক্ত করা হলো? না, এইটাই তো আমরা আলোচনা করলাম যে আপনি 91 সালের পর থেকে আমরা দেখতেছি আওয়ামী মুক্ত করো, বিএনপি মুক্ত করো, জামাত মুক্ত করো। এই যে আমরা জিনিসগুলো করেছি, এবং এটা করে কে? যারা সরকারে থাকেন, সরকারের টপ লেভেলে এটা করা হয়। এবং অবশ্যই এটার একটা নেক্সাস থাকতে পারে, শীর্ষ আমলারা যারা নিজের স্বার্থটা দেখেন, তারাও নিশ্চয়ই সরকার। জামাত ইসলামের একজন সংসদ সদস্য দেখলাম যে তিনি খুব জোরালো ভাষায় প্রতিবাদ করেছেন যে প্রশাসন এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে যোগ্য মেধাবী ব্যক্তিদের বের করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, উনি প্রতিবাদ করতেই পারেন, উনার নিশ্চয়ই কারণ আছে প্রতিবাদ করার। আবার এরকমটাও আমি দেখেছি, আপনি ওটা দেখেছেন, আমি আরেকটা জিনিস দেখেছি যে কিছু লোকের নামে একটা মিম তৈরি করা হয়েছে যে ধরেন ঢাকা ইউনিভার্সিটি ভিসি, উনি নিরপেক্ষ মানুষ, তারপর অমুক ব্যক্তি উনি নিরপেক্ষ মানুষ, অমুক অধ্যাপক উনি নিরপেক্ষ মানুষ। পরে দেখা গেলো এরা সবাই জামাতের রাজনীতিকে সমর্থন করে। তো এখন এরকমও অভিযোগ আছে যে জামাতের রাজনীতি করার জন্য তাদেরকে একটা নিরপেক্ষ কালার দেওয়া হয়। এটাও মানে রং, কিন্তু ওই যে জামাত, বিএনপি, আওয়ামী, ফ্যাসিস্ট এসের বাইরে আবার নিরপেক্ষ একটা রং আছে, যে আপনাকে একটা নিরপেক্ষ রং দেওয়ার চেষ্টা করে, তারপরে ভিতর থেকে বের হয়ে আসে যে আপনি আসলে সেরকম নিরপেক্ষ না, আপনি একটা কোনো দলের সাথে আছেন এবং দলের পক্ষে কাজ করছেন। আমাদেরকে এই পুরো সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে, সেটা হলো বটম লাইন। এবং এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার কাজটা কিন্তু বিরোধী দল করতে পারবে না, কারণ বিরোধী দলের হাতে তো সেই ক্ষমতা নাই। সুতরাং এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার কাজটা তারেক রহমানের নেতৃত্বাধীন যে সরকার গঠিত হয়েছে, যে আপনি বললেন মাত্র 10 দিন, এই 10 দিনের সরকারকে আগামী 5 বছর
বা 4 বছর সামথিং, যখনই ওরা যদি আগাম নির্বাচন দেবেন কিনা আমি তো জানি না, সুতরাং 4 বছর 5 বছর যে চালাবেন সেই সময়টা এই রং দেওয়া থেকে বেরিয়ে আসতে হবে। আমরা আর রঙে রাঙানো সিভিল সার্ভিস প্রশাসন দেখতে চাই চাই না, প্রশাসন অন্তর্বর্তী সরকার আমলে পুরো সময়টা জুড়েই মব দৌরত্ব, মবের দৌরত্ব দেখেছি, মব সংস্কৃতি দেখেছি। বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে মব চলবে না, কিন্তু তারপর আমরা দেখেছি মব বন্ধ হয়নি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এবং বরিশালের আদালত অঙ্গনে আমরা দেখলাম যে মবের দৌরত্ব। বরিশালের ঘটনায় অবশ্য সেখানে বিএনপির জেলা জেলা আইনজীবী সমিতির সভাপতিকেও গ্রেপ্তার করা হয়েছে। এটি একটি কঠোর বার্তা বলেই মনে করি। কিন্তু বাংলাদেশ ব্যাংকের ঘটনাটি মানে এটা তো খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা। একজন পছন্দ না হতে পারে, সরকার তাকে বলে দিতে পারে যে আপনার প্রয়োজন নাই, বা তার চুক্তির মেয়াদ অপসারণ করতে পারে, কিন্তু সেটা না করে সেখানে একটা খুবই অপ্রীতিকর এবং শিষ্টাচার বহির্ভূত পরিস্থিতি তৈরি হলো এবং তাকে এই অবস্থায় চলে যেতে হলো। যদিও অন্তর্বর্তী সরকারের সময় যেটুকু সাফল্য অর্থনীতিবিদরা বলেন, বিভিন্ন মহল থেকে বলা হয় যে যেটুকু সাফল্য সেটি বাংলাদেশ ব্যাংকই করেছে। ধন্যবাদ আপনাকে। মবের বিষয়টা হলো যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন মব চলবে না, এটা একটা কঠোর স্টেটমেন্ট এবং এটাকে আমরা সমর্থন করি, সবারই সমর্থন করা উচিত। কারণ দেশটা মবের মূল্যকে পরিণত হয়েছিল, এই ব্যাপারে নতুন করে আলোচনার দরকার নেই, আমরা দেখেছি দেশে কি হয়েছে। তো সুতরাং মব চলবে না, এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হলে খুব ভালো এবং এটাকে এখন বাস্তবায়ন করতে হবে। আপনি দেশব্যাপী দুটা উদাহরণ দিয়েছেন, হয়তো আরও 2-4 জায়গায় এটা হতে পারে, কিন্তু আগে যে একেবারে ধারাবাহিক একটা মব সৃষ্টি করা হচ্ছিল, ধারাবাহিকভাবে যে মবের মূল্য হয়ে গেছিলো, সেটা এখন নাই। বরিশালের ঘটনায় তো অবশ্যই জেলা আইনজীবী সমিতির সভাপতি, যিনি বিএনপির রাজনীতি করেন, মানে সরকার দলীয় রাজনীতি করেন, তাকে কিন্তু গ্রেপ্তার করে তাকে আদালতে নেওয়া হয়েছে এবং তাকে জামিন না দিয়ে জেলে পাঠানো হয়েছে এবং সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আদালত ঠিকমতো কাজ করেছে এখন পর্যন্ত। যেহেতু মব সৃষ্টি করা হয়েছে তার প্রমাণও কাছে এবং এই দ্রুত বিচার আইনে মামলা হয়েছে, দ্রুত বিচার আইনে মামলাটা কীভাবে হ্যান্ডেল করা হয় সেটা আমরা হয়তো দেখতে পারি, বাট ফর দি টাইম বিং মানে আপাত দৃষ্টিতে এখানে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটা ঠিক আছে। তার মানে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, তার যে কর্মীরা আছেন, মানে গণকর্মচারী যারা আছেন, পুলিশ এবং আমাদের যারা এখনও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী মাঠে আছেন, তারা এই ব্যবস্থাটা নিয়েছেন, এই জন্য তারা ধন্যবাদ পেতেই পারেন, ধন্যবাদ দেওয়াই উচিত। এবং এই ধন্যবাদ না দিলে কিন্তু তারা ভবিষ্যতে এই কাজগুলো আর করবে না। সুতরাং আপনাকে ধন্যবাদ স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং বর্তমান সরকারকে ধন্যবাদ। বাংলাদেশ ব্যাংকের ঘটনাটা নিশ্চয়ই অনেক আলোচিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ঘটনা এটাও গ্রহণযোগ্য না। তো বরিশালে যেমন করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, এটারও ভিডিও ক্লিপ আছে, সুতরাং আমরা প্রত্যাশা করতে পারি যে বরিশালের মতো এখানেও আইনি ব্যবস্থা নেওয়া হবে ভিডিও ক্লিপ দেখে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর চলে যাবেন বা তাকে যদি বলা হয়, তিনি বলছিলেন যে 2 সেকেন্ডের মধ্যে তিনি চলে যেতে পারেন যখনই তাকে বলা হবে। তো সেভাবে এটা আরও সম্মানজনক নিষ্পত্তি করা সম্ভব ছিল, কেন এটা হলো না এটা একটু খতিয়ে দেখতে হবে। এই ক্ষেত্রে হয়তো সরকার একটা দুর্বলতা প্রকাশ পেয়েছে। তা আমরা প্রত্যাশা করব ভবিষ্যতে যেন এই ধরনের দুর্বলতা প্রকাশ না পায় এবং যারা ওখানে মব করেছিলেন তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। এরপরে বাংলাদেশের ব্যাংকের গভর্নর কে হয়েছেন তাকে নিয়ে অনেক আলোচনা। আগের গভর্নর খুব ভালো কাজ করছেন, এটাও নিয়ে আলোচনা। আবার আগের গভর্নরের বিরুদ্ধে আরও 2-4টা অভিযোগ সোশ্যাল নেটওয়ার্কে ভাসছে। উনি একটু স্বৈরতান্ত্রিক মনোভাব দিয়ে ব্যাংকটা চালানোর চেষ্টা করেছেন। একজন এবারে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন গবেষণায়, বা 21শে গবেষণা পুরস্কার পেয়েছেন এরকম একজন কর্মকর্তা, তিনি বাংলাদেশ ব্যাংকে বলেছেন যে তিনি গত আমলে 17 বছরে অনেক ইয়ার শিকার হয়েছিলেন এবং তিনি একটা আবেদন দিয়েছিলেন, 17 মাসে এই আবেদনটা নিষ্পত্তি করা হয়নি। তো এরকম অনেক জিনিস থাকে। এখন উনি হয়তো অনেক বড় ব্যক্তিগত ক্ষোভ, উনি না, এটা ব্যক্তিগত ক্ষোভ না। আপনি একটা আবেদন করবেন, 17 মাসে নিষ্পত্তি হবেন, আপনি অনেক বড় বড় কাজ করতেছেন। এটা ছোট কাজ হলো যে ব্যক্তিটি সাফারার, তার জন্য কিন্তু এটা বিশাল কাজ। তো এই পুরো জিনিসটাকে এইভাবে অ্যানালাইসিস করতে হবে, দেখতে হবে, অভিযোগ খতিয়ে দেখতে হবে যে অভিযোগগুলো ঠিক কিনা। বাট হ্যাঁ, ওভারঅল ইমপ্রেশনে জনগণের কাছে মনে হয়েছে বা আমাদের কাছে মনে হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার যে সময়টা, সেই সময়টাতে অনেক কিছু কাজ করার চেষ্টা করেছেন। তো সরকার বদল হলে যেটা হয়, আমাদের দেশে যদি আমরা স্পয়েল সিস্টেমে বিশ্বাস করি না, কিন্তু একটু আগে আমরা যে আলোচনা করলাম যে সরকার বদল হলে রং দিয়ে কাউকে বের করে দেওয়া হয়, আবার সরকার যখন আবার বদল হয় তখন ওই রং যাদেরকে দেওয়া হয়েছিল তাদেরকে আবার ফিরিয়ে আনা হয়, এটা তো চলছে। মানে আমরা একটা
ব্রিটিশ সিস্টেমের মধ্যে আমেরিকান স্পয়েল সিস্টেম ঢুকিয়ে দিয়েছি। সো ওই জায়গা থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। এগুলো আপনার চেঞ্জ করতে পারেন, আপনি অনেক চেঞ্জ হবে, ভবিষ্যতে আরও অনেক চেঞ্জ আমরা দেখতে পারবো, বাট চেঞ্জগুলো যেন অর্থবহ হয় এবং চেঞ্জগুলো আরও ফলপ্রসূ আরও হয়। যোগ্য লোককে দিয়ে যদি চেঞ্জ করেন তখন কিন্তু কথাবার্তা কম হবে, তারেক কারণ রহমান যোগ্য লোকের অভাব কিন্তু দেশে নাই। তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভা কেমন হলো? আমার তো মনে হয় মন্ত্রিসভা ভালো হয়েছে, মানে মন্ত্রিসভা সম্পর্কে এখনই 10 দিনের মধ্যে এই মন্ত্রিসভা কেমন হলো, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, সেটা না, সেটা দেখতে ঠিক, হবে, কিন্তু সেটা আপনি অপেক্ষা করবেন। ইতিমধ্যে দু একজন মন্ত্রীর বক্তব্য বিবৃতি হ্যাঁ, নিয়ে এটা আপনি সবসময় বিতর্ক পাবেন হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে। আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ মাঝে মাঝে এমন বক্তব্য দিবেন, নাহলে আপনার মিডিয়া চলবে কিভাবে? আপনার তো মিডিয়া হিট করতে হবে, কিছু মিডিয়া কিছু চলার বক্তব্য। জন্য তো সরকার তারেক বিতর্ক রহমান তৈরি করবে, সাহেবের এটা মন্ত্রিসভা নিয়ে কাম্য নয়। অনেক একটা বড় জিনিস হলো যে অনেক নতুন মুখ আমরা দেখেছি। তো এখন এটাকে আরেকটু ডিপ অ্যানালাইসিস যেতে হবে। আপনি নতুন মুখ দেখতেন না অনেক, যদি এটা ঠিকভাবে চলতো, যে সরকার পরিবর্তন যদি হতো। 17 বছর মানে একটা দল, 17 ধারাবাহিকতা বছর থাকতো। একটা দল ক্ষমতায় যায়নি। তো 17 বছরের মধ্যে ধরেন 13 সালে বা 14 সালে যদি বিএনপি আরেকবার ক্ষমতায় আসতো, তাহলে আপনি এই মুখগুলো কিন্তু পুরাতন হয়ে যেত। আপনি তাদের বয়সটা দেখেন না, যারা যারা মন্ত্রী হচ্ছেন নতুন মুখ, কিন্তু বয়স কিন্তু তাদের সকলেরই অলমোস্ট 60-এর উপরে। 60-এর ঊর্ধ্বে। সুতরাং তারা কিন্তু সুযোগ পেলে, ধারাবাহিকতা থাকলে সরকারের, দেশে যদি গণতন্ত্র ঠিকমতো চলতো, এই নির্বাচন যদি ঠিকমতো হতো, তাহলে হয়তো তাদেরকে আগেই আপনারা মন্ত্রী হিসেবে দেখতে পারতেন। এখন দু একজন মন্ত্রী এই যে স্লিপ অফ টাং, বা আপনি ধরেন যে কথা বলার সময় আপনি যে বেফাঁস বেফাঁস কথাবার্তা। কথাবার্তা বলে ফেলছেন, যেমন এই চাঁদা নিয়ে একটা কথাবার্তা হয়েছে, এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে, এবং এই আলোচনাটা নিশ্চয়ই ওনার মন্ত্রী মহোদয়ের কানে গেছে, এবং এটার ব্যাপারে নিশ্চয়ই কথাবার্তা হবে এবং এটা ঠিক করবেন তারা। সুতরাং আমরা কি প্রত্যাশা করবো? আমরা আগেও প্রত্যাশা করতাম যে মন্ত্রীরা দয়া করে আপনার সাবজেক্টে থাকেন এবং বেফাঁস মন্তব্য করেন না। বেফাঁস মন্তব্য করলে আপনি তো সরকারকে বিব্রত করছেন। কথা কম বলেন, কাজ বেশি করেন। না, না, কথা বলুক, কথা তো বলতেই হবে, কথা না বললে আমরা শুনবো কিভাবে? মন্ত্রীদের তো অবশ্যই কথা বলতে হবে, মন্ত্রীরা কথা বলবেন এবং কাজও করবেন, কিন্তু কথা বলার সময় তারা সাবধান থাকবেন যে এমন কথা বলবেন না যেটা আইনের সাথে যায় না, যেটা সরকারকে বিব্রত করে। আপনি একজন সাবেক সরকারি কর্মকর্তা হিসেবে সব অন্তত তিন তিন সরকারের সরকারকে ঘনিষ্ঠভাবে দেখেছেন। 2001 থেকে 2006 যে বিএনপি সরকার ছিল, আর সেখানে আমরা একটা বেশ মানে সরকারের মধ্যে একটা টানাপোড়েন, একটা দ্বৈত সত্তা লক্ষ্য করেছিলাম, যে সিনিয়র মন্ত্রী ও জুনিয়র মন্ত্রীর। এবারও কি এরকম কোনো শঙ্কা আছে? এবং বলা হতো যে তখন জুনিয়র মন্ত্রীরাই ওই সরকার চালাতো, সিনিয়র মন্ত্রীদের তেমন কোনো কাজ ছিল না। আম এরকম অনেক আলোচনা ছিল, আলোচনা থাকতে পারে, এবং কিছু হয়তো সত্য কথনও ছিল। যেটা হতে হবে যে একটা মন্ত্রিসভাকে, এই বাংলাদেশে আমরা ওই ব্রিটিশ সিস্টেম বলি আর যে সিস্টেমে বলি, আমরা কিন্তু একটা মন্ত্রিসভাকে যৌথ মন্ত্রিসভা, মানে যৌথ দায়িত্ব, এইভাবে আমরা গড়ে তুলতে পারিনি আগে। এটা সবসময় ছিল একক ব্যক্তির একটা প্রাধান্য ছিল, এবং এটা আমরা দেখেছি সবসময় তাই হয়েছে, বাংলাদেশের ইতিহাসটাই তাই বলে যে মন্ত্রিসভা যাই হোক, একজন এটার সিদ্ধান্ত নেন। মানে আমাদের মন্ত্রিসভার সংসদীয় হলেও আসলে এটা রাষ্ট্রপতি এটা শাসিত রাষ্ট্রপতি পদ্ধতির মতো। না, মানে এক ব্যক্তির প্রতি, এক ব্যক্তিকেন্দ্রিক। ব্যক্তি বা একজন ব্যক্তি আমরা বলি, ওয়ান পার্সন, মহিলা হতে পারেন, পুরুষও হতে পারেন। তো তাদের একটা ইয়া থাকে, দাপট, মানে তাদের কর্তৃত্বে সব কিছু থাকে। সেইখানে একটা বড় পরিবর্তন আমরা প্রত্যাশা করতে পারি আমরা জনগণ হিসেবে, যেটা আমরা বলি যে ইয়াটা তৈরি হয়, তখন একটা হয় কি যে তাকে খুশি করার একটা প্রবণতা থাকে। তখন ইয়াং মন্ত্রী যারা, তারা হয়তো বেশি করে, এই যে বলা হয় যে বেশি করে তৈল মর্দন করতে পারে, বা বেশি করে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে পারে, বেশি করে এমন করার চেষ্টা করে যে আমি আপনার জন্য একেবারে নিবেদিত প্রাণ। তো সেইখানে যদি একটা যৌথ নেতৃত্ব গড়ে তোলা হয় এবং মন্ত্রণালয়ের মন্ত্রীদেরকে যদি তাদের কাজ করার জন্য স্বাধীনতা দেওয়া হয়, যেটা ইম্পর্টেন্ট আর কি, যে আপনাকে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া আছে, আপনি ওই কাজের জন্য স্বাধীনতা আছে, আপনি আপনার আইন অনুযায়ী আপনার যে বাহিনী আছে, কর্মী বাহিনী, আপনি তাদেরকে নিয়ে স্বাধীনভাবে এই কাজগুলো করবেন। তো দেখা যায় যে আমাদের অনেক সময় জার্সির রং ঠিক করতেও আমরা একদম 1 নম্বরের কাছে দৌড় দিই, বা আমাদের একটা পিন কেনার প্রয়োজন হলে সেটাও 1 নম্বরের সিদ্ধান্ত দরকার। আপনি জার্সির আপনি এইসব যদি আমরা থেকে মুক্ত হতে পারি, তাহলে কিন্তু ওই যে মন্ত্রিসভায় যে একটা টানা পড়েন, কেউ এগিয়ে যাওয়ার চেষ্টা, প্রত্যেকের পারফরমেন্স দিয়ে তারকে বিচার করতে হবে। যারা প্রতিমন্ত্রী আছেন, পারফরমেন্স ভালো হলে তারা একসময় মন্ত্রীর দায়িত্ব পাবেন। আপনি জার্সির কথা বলছিলেন, জার্সির রং বদলের কথা বলছিলেন। অন্তর্বর্তী সরকার পুলিশের পোশাক বদল করেছিলেন, পোশাকের রং বদল করেছিলেন। এটি নিয়ে তখন পুলিশ বিভাগ থেকে তেমন পুলিশের কর্মকর্তারা প্রতিবাদ না করতে পারলেও সরকার চলে যাওয়ার পর কিন্তু এটা প্রতিবাদ করেছেন তারা। আবার এই পোশাক এটা কিন্তু একটা প্রমাণ করে যে ডক্টর ইউনূস যে এটা বলেছিলেন যে আপনারা
মন খুলে কথা বলবেন। তো এখন তো মন খুলে মিডিয়াও কথা বলতে পারে নাই, মন খুলে কেউ কথা বলতে পেরেছে কিনা আমি জানি না। আর মন খুলে কথা বলার কারণে কার কি দুর্ভোগ হয়েছে এগুলো আপনাদের জানা আছে। তো এই যে পুলিশের পক্ষ থেকে পুলিশ অ্যাসোসিয়েশন যে মন খুলে বলতে পারেনি যে আমাদের পোশাকটা এইভাবে পরিবর্তন করা ঠিক হবে না, যেটা তারা এখন বলছেন, তাহলে এটা একটা প্রমাণক ইউনূস সরকারের সময় পুলিশকে মাত্র কাছে এমন স্বাধীনতা একটা ছিল না না। পুলিশকে এমন একটা অবস্থা রাখা হয়েছিল যখন তারা এটা পছন্দ না করলেও বলতে পারেনি, এখন বলতে পেরেছে। আমি একজন ব্যক্তিগতভাবে, আমি জানি আপনি কি মনে করেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি পুলিশের এই পোশাক পরিবর্তনের কোনো প্রয়োজন ছিল না। এটা একটা অযথা ব্যয় এবং পুলিশের মোরালকে নষ্ট করার জন্য এই কাজটা করা হয়েছে। এবং পোশাকটা নিশ্চয়ই আপনি দেখেছেন, সেই পোশাকটা মানে আগের পুলিশের পোশাক আর এখনকার পুলিশের পোশাক, আমার কাছে মনে হয় আগের পুলিশের পোশাকটা অনেক ভালো ছিল এবং অনেক স্মার্ট ছিল, সুতরাং এটা পরিবর্তনের কোনো দরকার ছিল না। সুতরাং পুলিশ অ্যাসোসিয়েশন যে বিবেচনার জন্য বলেছে সরকারকে, সরকার এটা অবশ্যই বিবেচনা করতে পারেন। 2008-এর পর বা 2001-এর পর যদি আমরা বলি যে যতগুলো সংসদ হয়েছে, এই আগামী সংসদেই সবচেয়ে বিরোধী দলের শক্তিটা বেশি লক্ষ্য করছি, সবচেয়ে বেশি সদস্য বিরোধী দল থেকে। এটি আহ, সংসদ কিভাবে সংসদ কতটা কার্যকর হবে, এটি কি এই শক্তিশালী বিরোধী দল সংসদকে প্রাণবন্ত করবে বা একটা গঠনমূলক কার্যক্রমের দিকে এগিয়ে নেবে, না অন্য কিছু অপ্রত্যাশিত কিছু করতে পারে? না, আমরা এখনই অপ্রত্যাশিত কিছু ঘটবে এরকম চিন্তা বা আলোচনা করার কোনো প্রয়োজন নেই। শক্তিশালী বিরোধী দল থাকলে সংসদ কার্যকর হয়, এটা তো প্রমাণিত এবং সারা বিশ্বে এটা ঘটে। সুতরাং বিরোধী দল যদি তাদের দায়িত্ব ঠিকমতো পালন করে এবং সংসদে যদি তারা প্রাণবন্ত আলোচনায় অংশগ্রহণ করে এবং সংসদে যে তাদের বক্তব্যগুলো যদি ঠিকমতো তুলে ধরেন, তাহলে অবশ্যই সংসদ প্রাণবন্ত হবে। সংসদ আরও প্রাণবন্ত হতো যদি সকল দল এই ইলেকশনে অংশগ্রহণ করতে পারতো, আরও দলের যদি প্রতিনিধি ওখানে আমরা দেখতে পারতাম। বাট আমার মনে হয় এখন যে সংসদ আছে এই সংসদ অবশ্যই প্রাণবন্ত হবে, এটা প্রত্যাশা করি আমরা। আমরা অন্য কিছু করার হবে, অন্য কিছু হতে পারে এরকম আমি মনে করি না কিন্তু যে বিরোধী এদিকে যাওয়া দলের পক্ষ দরকার। থেকে একটা শঙ্কা যে সরকারি দলের যেহেতু 2/3-এরও বেশি সংখ্যাগরিষ্ঠতা আছে, তারা যে কোনো আইন করে নিতে পারবে, যে কোনো পরিবর্তন করে নিতে পারবে বিরোধী দলকে অগ্রাহ্য করে। সেটা তো 2/3 থাকলে তো ওটা অ্যাবসোলুট মেজরিটি অনেক সময় অ্যাবসোলুট কন্ট্রোলের দিকে যায়, এটা তো অতীতে দেখা গেছে। সেটা থেকে শিক্ষা নিয়ে এই সরকার বা এই সংসদ সেটা থেকে নিশ্চয়ই শিক্ষা নেবে। মানে আমাদের তো অনেক কিছু আমরা শিখেছি এবং অনেক মূল্য দিয়ে শিখেছি। সুতরাং এই শিক্ষাটা নিশ্চয়ই এই সংসদের আছে বা সংসদ সদস্য যারা সরকার পরিচালনা করবেন তাদের আছে। সুতরাং তারা এমন কোনো আইন প্রণয়ন করবেন না যেটা বিরোধী দলকে একেবারে বাদ দিয়ে যাবেন। বাট বিরোধী দল যারা আছেন তারা যে ধরনের চাপ সৃষ্টি করতে চাচ্ছেন বা তারা যে ধরনের কথাবার্তা বলছেন সেটাকে মেনে নিতে হবে এরকমটার কোনো কারণ নেই। যেমন এইটাকে সংবিধান সভা ডিক্লেয়ার করতে হবে, এটা তো মেনে নেবার কোনো কারণ নেই মানে বিএনপির পক্ষে, কারণ তারা তো প্রথমেই এটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন এবং তাদের যে 31 দফা কিন্তু তারা সংস্কার তো জুলাই কর্মসূচি আছে। সনদে নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদে সই করেছে, কিন্তু পরবর্তীকালে যে সাংবিধানিক সভা, সাংবিধানিক যে অধ্যাদেশ, সাংবিধানিক যে আদেশ, সেই আদেশে কিন্তু এটিকে 160 দিন অন্তত সংবিধান সংবিধান সংস্কার পরিষদ হিসাবে কার্যক্রম চালানোর কথা বলা হয়েছে। সেই আদেশটি নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে, সেই আদেশটি গুরুতর সংবিধান লঙ্ঘন এরকম আলোচনা আছে এবং এটা আমাদের দেশের জ্যেষ্ঠ আইনজীবীরা এবং অনেকেই এটা নিয়ে কথা বলেছেন এবং আপনি নিশ্চয়ই এটা শুনেছেন। সুতরাং ওই আদেশটি অবৈধ ছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুতরাং ওই আদেশ এবং তার ভিত্তিতে যে গণভোট হয়েছে সেই গণভোট নিয়ে অনেক কথা হবে এবং এই গণভোট করা, ওই আদেশটি জারি করা, এই আদেশ জারি করার মধ্যে অনেক ফাঁক আছে এবং ওই আদেশটি অবৈধ ছিল, ওটা সংবিধান সম্মত আদেশ হয়নি। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শিগগিরই তারা স্থানীয় সরকার সংস্থাগুলোর নির্বাচন দেবেন বা নির্বাচন হবে। একই সঙ্গে 6টি সিটি কর্পোরেশনে সরকার দলীয় মানে দলীয় নেতাদের পদায়ন করা হয়েছে, যেখানে প্রশাসক হিসাবে, যেখানে আগে আমলারা ছিলেন। এই যে নির্বাচন হবে এবং এরাই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারাই হয়তো সম্ভাব্য প্রার্থী হবেন, একই সঙ্গে প্রশাসক হিসেবে থেকে প্রার্থী হওয়া, সেটা কি পুরানো রীতিরই পুনরাবৃত্তি কিনা? আচ্ছা, প্রথমত হচ্ছে আইনগত দিকটা কি, মানে একটা হলো যে স্থানীয় সরকার নির্বাচন হবে
সেটাকে আমাদের সাধুবাদ জানাতে হবে, কারণ স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া খুব জরুরি। যেভাবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো ভেঙে দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার, সেটা ঠিক করেনি, এবং যার ফলে জনগণ সকল নাগরিক সুবিধা থেকে, সেবা থেকে বঞ্চিত হয়েছেন, এবং জনগণ এটার সাফারার হয়েছেন, অন্য কেউ সাফারার হয়নি। আপনি অন্য ব্যবস্থা নেওয়া যেত, এবং আমাদের আইনে বিভিন্ন ব্যবস্থা ছিল, অনেক ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল, তা না করে একেবারে ঢালাওভাবে সিটি কর্পোরেশন, পৌরসভা এবং উপজেলা পরিষদ যেভাবে ভেঙে দেওয়া হয়েছে, ওটা ঠিক হয়নি। এখন তো ভেঙে দেওয়া হয়েছে, সেটা তো আর আপনি নতুন করে আবার তাদেরকে ডেকে এনে দায়িত্ব দিতে পারবেন না। সুতরাং একটা নির্বাচন করতে হবে, এবং যত তাড়াতাড়ি নির্বাচন করা যায় সংগত, এবং নির্বাচনটা ভালো হবে, আশা করি যে ভালো প্রত্যাশা করি। এবং এখন তো আর ওই মার্কা থাকবে না, সুতরাং একটা ভালো নির্বাচন যদি, এটা একটা চ্যালেঞ্জ এই সরকারের জন্য, বড় চ্যালেঞ্জ, এবং এটা একটা অগ্নি পরীক্ষা, অ্যাসিড টেস্ট হবে যে আপনি নির্বাচনটা কেমন করলেন। সুতরাং আমি মনে করি যে তারা একটা ভালো নির্বাচনের দিকে যাবেন এবং ভালো নির্বাচন করবেন। দ্বিতীয় পর্যায়ে এসে যে প্রশাসক নিয়োগ, আইনগতভাবে এটা ঠিক আছে, কারণ আপনি আইনে যেটা বলা আছে যে আপনি একজন অতিরিক্ত সচিব অথবা একজন মানুষকে, যে কোনো মানুষকে, ব্যক্তিকে আপনি করতে পারেন। তো তারা এখন ব্যক্তি হিসেবে প্রশাসকের দায়িত্ব পেয়েছেন, সুতরাং এখানে আইনের কোনো লঙ্ঘনা নেই। তৃতীয় জায়গায় প্রশ্নটা হলো নৈতিক প্রশ্ন। নৈতিক প্রশ্ন হচ্ছে যে আপনি যাদেরকে প্রশাসক নিয়োগ করলেন, তারা যদি ভবিষ্যতে নির্বাচন করে, তাহলে কি তারা একটা অ্যাডভান্টেজ পাবে কিনা। তো এইটা 50-50 আপনি বলতে পারেন, যে এই যে 3 মাসের মধ্যে যদি কোনো নির্বাচন হয়, বা 2 মাসের মধ্যে যদি কোনো নির্বাচন হয়, খুব বেশি অ্যাডভান্টেজ পাবেন বলে আমি মনে করি না। তবে এখানে সরকার এই নৈতিক প্রশ্নে হয়তো তাদেরকে আপনি কম নাম্বার দিতে পারেন, যে না, আপনারা কেন আপনাদের নিজের লোককে নিলেন, এমন লোককে দিতেন, বা প্রশাসক হিসেবে এমন কাউকে রাখতেন যে আগামী নির্বাচন পর্যন্ত সেখানে একটা নিউট্রাল ভাবমূর্তি থাকতো। এটা আমরা বলতেই পারি, যে কেউ বলতে পারে। তো সেখানে এটা যেহেতু করা হয়েছে, দেখা যাক যে তারা কি করেন। আপনি খুব একটা কিছু করতে পারবেন বলে মনে হয় না। আপনি বলেছেন যে মার্কা থাকবে না, এ ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত হয়নি, এটা সিদ্ধান্ত এবং সরকার বলেছে যে পার্লামেন্টে অবশ্যই পার্লামেন্টে এই সিদ্ধান্ত হবে, কেন মার্কার ব্যাপারে তো বিএনপি তাদের যে অতীতটা যদি আপনি রেকর্ড দেখেন, রেকর্ডের তারা সবসময় বলছে যে এখানে মার্কা চালু করাটাই ঠিক হয়নি। কিন্তু আমরা তো দেখি যে বিরোধী দলে থাকতে যে সব ব্যাপারে প্রতিবাদ করা হয়, ক্ষমতায় যে সেটা আবার মানে সেটাকেই সমর্থন করা হয়। এটা হলো লাস্ট 54 ইয়ার্সের ইতিহাস। ঠিক আছে, এখন আমরা নতুন ইতিহাসে, মানে নতুন করে আমরা চিন্তা করি না কেন, এটা আমাদের তো ঘর পড়া গরু আমরা, সেই জন্য সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাই আমরা। তো সুতরাং এখন আমরা নতুন চিন্তা করি, আমরা নিশ্চয়ই চিন্তা করবো যে বিএনপি 31 দফা সংস্কার কর্মসূচিটা দিয়েছিল, সেটা তো বিরোধী দল থাকতে দিয়েছে। বিএনপি বিরোধী দলে থাকতে যা যা বলেছিল, রেকর্ড তো আছে, সেই রেকর্ড অনুসারে তারা কাজ করবে। আর যদি কাজ না করে, আমরা তো আছি টক শোতে আলোচনা করার জন্য, আপনারা আছেন মিডিয়াতে, সবগুলো তুলে ধরা হবে যে ভাই আপনি এটা বলেছিলেন, এখন এটা করছেন না কেন। এবং এই যে সংসদের যে প্রাণবন্ত বিরোধী দল থাকবে, যদি বিরোধী দল পার্টিসিপেট করে, অন্য কিছু না করার চেষ্টা করে, তাহলে তারাও বারবার বলতে থাকবে যে আপনি তো এটা বলছিলেন, আপনি এটা করেন, সেটা করতে হবে, চাপ দিতে হবে। টক শোতে আলোচনা করে বা সংবাদপত্রে লিখে বা টেলিভিশনে কথা বলে যে ক্ষমতার মন বদল করা যায় তা নয়। অতীতে ক্ষমতার মন বদল হয় নাই। আমরা অবশ্যই, আমি কর্পোরা গরুর কথাটা এই জন্যই বললাম, অতীতে হয়নি, কিন্তু ভবিষ্যতে হবে না এরকম কেন আশঙ্কা করব। আমি একটা ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন দেখি, সবসময় দেখেছি আমরা একটা বাংলাদেশের স্বপ্ন, কি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে আইনের শাসন থাকবে, যেখানে গরিব মানুষ তার যে জীবনযাপন সেটাকে ভালো করা হবে, যেখানে মানুষ রাতে ঘুমাতে পারবে শান্তিতে, মানুষ ভোট দিতে পারবে তার ইচ্ছা মতো। তো আমরা তো এরকম অসাম্প্রদায়িক মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ চাই, এবং সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার সেদিকে এগিয়ে যাবে, এটা তো আমরা প্রত্যাশা করতেই পারি না। প্রধানমন্ত্রী তার অগ্রাধিকারমূলক করণীয়তেও কিন্তু এই বিষয়গুলো এনেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, এবং প্রান্তিক মানুষকে সহায়তা করা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ফ্যামিলি কার্ড দেওয়া, তাতে দারিদ্র্য কতটা বিমোচন হবে? না, আপনি একটা মানুষকে 2000 টাকা দিলেই যে তার দারিদ্র্য বিমোচন হয়ে যাবে, এরকম প্রত্যাশা করার, মানে এরকম তো আশা করা যায় না। বাট এই টাকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং টাকাটা কিন্তু কাজে দেয়। আমরা এর আগে দেখছি না, সামাজিক যে ছিল, মানে স্মার্ট কার্ড ছিল, বা অনেক কার্ড ছিল, বিধবা ভাতা ছিল, বয়স্ক ভাতা ছিল, অনেক কিছু ছিল না, এবং এগুলো কিন্তু তাদেরকে অন্তত তাদের পরিবারে তাদেরকে একটু শক্তিশালী করেছে। কিন্তু আমরা তো দেখলাম যে অন্তর্বর্তী সরকারের শেষ বছরে সরকারের ব্যয়ের চেয়ে আয় কমে গেছে, অর্থাৎ যে আয় করেছে তার চেয়ে, মানে রাষ্ট্র পরিচালনার ব্যয় আয়ের চেয়ে বেশি।
সেক্ষেত্রে কি করে তারা লোন উন্নয়ন নিয়েছে, খাতে ঋণ নিয়েছে, না হ্যাঁ। উন্নয়ন খাতে ব্যয়ের কথা তো চিন্তাই করি, পুরোটাই ঋণ দিয়ে করতে হবে। তাহলে এই যে নতুন অর্থের যোগান না, দিতে হবে। উন্নয়ন খাতেও কিন্তু আমরা পুরো ঋণ দিয়ে ব্যয় করি এরকম না। উন্নয়ন খাতে তো বাংলাদেশের পার্টিসিপেশন যদি অনেক আগের কথা চিন্তা করেন, মানে ৮০ দশকে, ৯০ দশকে বা ৭০ দশকে, তখন বাংলাদেশের পার্টিসিপেশন 10%ও ছিল না। কিন্তু এখন কিন্তু বাংলাদেশের পার্টিসিপেশন 70%-এর উপরে। কিন্তু আয়, চলতি বছর তো সরকারের ব্যয়ের চেয়ে আয় কমে হ্যাঁ, কমে গেছে কেন? আপনি বলেন যে আপনি অর্থনীতিতে বিশাল, একটু আগে আপনি বলছিলেন না অর্থনীতিতে বড় একটা পরিবর্তন করেছে, বাংলাদেশ ব্যাংক অনেক কাজ করেছে, মানে ব্যাংকিং সেক্টরে একটা ভালো কাজ হয়েছে, বাট টোটাল অর্থনীতিতে তো সরকার কোনো ভালো কাজ করতে পারেনি, যার কারণে সরকার মানে যে রেভিনিউ আদায় করা সেখানে তো চরমভাবে ব্যর্থ, এবং সেখানে তো একটা বড় ধরনের সমস্যা হচ্ছিল। সরকারকে ঝুঁকি নিতে হবে। না, এই নতুন টাকাগুলো সরকার নিশ্চয়ই রেভিনিউ আর্নিং এর এই ব্যাপারে টাকা অনেক কোথা কাজ থেকে করবে। আসবে? এখন আপনি এনবিআর এর সাথে অতীত সরকারের সময় যে ব্যবহার করা হয়েছে, এনবিআর এর আন্দোলনের সময় যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে খুবই বেআইনিভাবে, এবং তাদের সাথে কথাবার্তা বলা উচিত ছিল, সেখানে কোনো নেগোশিয়েট না করে, কথাবার্তা না বলে যেসব কার্যক্রম গ্রহণ করা হয়েছে, সেই কারণে তো আপনার আয় কমে গেছে। সেই কারণে এনবিআর এর যে আয় হওয়ার কথা ছিল সেই আয় তারা করতে পারেনি। তো আপনি তো একটা মানে, তা আপনি কি বলতে চাচ্ছেন অন্তর্বর্তী সরকার এসব প্রতিষ্ঠানগুলো স্বৈরতান্ত্রিকভাবে পরিচালিত করেছে? অনেকে আমি বলবো কেন, এটা অবশ্যই স্বৈরতান্ত্রিকভাবে পরিচালিত হয়েছে। ওই আন্দোলনের সময় যেসব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, অবশ্যই এটা স্বৈরতান্ত্রিকভাবে করা হয়েছিল। অনেকে তো এটাকে একেবারে মব বলেন, মাস্তানি বলেন। আপনি 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 আইনের পথে চলেন না কেন? আপনি আলাপ আলোচনা করেন, আলাপ আলোচনা করার সুযোগ ছিল। এই যে আপনি আজকে যদি ফিগারটা দেখেন, ফিগারটা খুবই অ্যালার্মিং কিন্তু। যে পরিমাণ আয়ের কথা হয়েছিল, সেই আয়ের থেকে আপনি কত পার্সেন্ট আয় অর্জন করতে পারতেন? তাহলে এটার জবাব তো এখন তৎকালীন যে মন্ত্রী ছিলেন, উনি খুবই গণ্যমান্য মানুষ, অর্থমন্ত্রী অর্থমন্ত্রীকে জবাব দিতে খুবই হবে, এনবিআর খুবই চেয়ারম্যানকে দক্ষ জবাব, দক্ষ হ্যাঁ, দক্ষ অর্থনীতিবিদ এবং হিসেবে পরিচিত অর্থনীতিবিদ এবং ছিলেন। বাংলাদেশ উনি ব্যাংকের এনবিআর গভর্নর চেয়ারম্যানকে ছিলেন। জবাব দিতে হবে কেন তার প্রতিষ্ঠান এই আয়টা অর্জন করতে পারলো না। এই প্রতিষ্ঠানে এই যে আঘাতটা করা হয়েছিল, এই আঘাতটা তো খুবই কিন্তু তাহলে তো আর পাওয়া যাবে না। সরকারকে তো নতুন অর্থনীতির পরিস্থিতি মোকাবেলা না, করতে হবে। এখনো উনি আছেন, তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। মানে আমি বলছি যে আপনি তাদেরকে মিডিয়াতে এনে জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু নতুন পরিস্থিতিতে নিশ্চয়ই সরকার চিন্তা করবে যে আমরা এনবিআরকে ঠিকমতো অর্গানাইজ করে আমরা এই আয়টা বাড়ানোর চেষ্টা করবো। আয় তো বাড়াতেই হবে। আপনি ইনকাম ট্যাক্স, ভ্যাট এবং যদি অন্যান্য আয় থেকে, মানে কাস্টমস ডিউটি যেটা থেকে আমাদের মূল আয় আসে, তো এই আয়গুলো যদি না থাকে তাহলে আপনি সরকার চালাবেন কিভাবে? কিন্তু আপনি ওই সময় রাজস্ব নীতি পরিবর্তন করাটাই তো খুব জরুরি। রাজস্ব আর যেটি নীতি পরিবর্তন জরুরি, এটাতে কোনো রাজস্ব নীতি তো অবশ্যই আপনি পরিবর্তন করবেন। নীতি পরিবর্তন জরুরি, এবং নীতি পরিবর্তন করে এটা কার্যকর করা জরুরি, এবং যাদের মাধ্যমে কার্যকর করবেন তাদের সাপোর্টটাও জরুরি, তাদেরকে সেইভাবে কাজ করানো, নেতৃত্ব দেওয়াটা খুব জরুরি। অন্যান্য কারণে ব্যাংক থেকে আপনি নতুন কোনো ইন্ডাস্ট্রি হয়নি। আপনি তো আয়ের বিভিন্ন সেক্টর আছে না, আপনি বলছিলেন ব্যাংক খুব ভালো আছে, কিন্তু ইন্ডাস্ট্রিতে কতটা বিনিয়োগ হয়েছে? বিদেশি বিনিয়োগ কি আসছে? ঢাকঢোল পেটানো হয়েছে না অনেক? একেবারে প্লেন ভাড়া করে লোকজন চলে আসতেছে, বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে, এরকম একটা প্রচার ছিল তো, মানে এরকম একটা প্রতিশ্রুতি ছিল। প্রথমে বললাম যে এরকম একটা বলা হয়েছিল, তারপর ধরি এটা একটা প্রতিশ্রুতি ছিল, তারপরে এটা আশা দেওয়া হয়েছিল, তারপরে এটা ছিল প্রচার ছিল, তার মানে এটা পুরোটাই একটা প্রোপাগান্ডা ছিল। কেন আমরা তো কাউকে এসে দেখে, মানে গভর্নমেন্ট তো বলতে পারিনি যে তাদের কত বিলিয়ন ডলার তারা ফরেন ইনভেস্টমেন্ট পেয়েছেন। তো ওইটা আসলেই তো আয় বাড়বে। আয়টা তো আসেই ইনভেস্টমেন্ট থেকে, আয়টা আসে ইনকাম ট্যাক্স থেকে, আয়টা আসে কাস্টমস ডিউটি থেকে, আয়টা আসে ভ্যাট থেকে। সুতরাং সেই জায়গাতে আমরা ভালোভাবে কাজ করতে পারিনি, বড় ব্যর্থতা। সরকারের অন্যতম প্রতিশ্রুতি ১.৫ বছরের মধ্যে ১ কোটি তরুণকে বা ১ কোটি চাকরি প্রার্থীকে চাকরি দেওয়া। আপনি কি বলেন এটা সম্ভব? সরকারের এই প্রতিশ্রুতি নিশ্চয়ই সরকারি সেক্টরে চাকরি দেওয়া না। অবশ্যই না। কারণ সরকারে আছে ১৭ থেকে ১৮ লোক মানুষ, মানে এখানে ২০ লাখ মানুষ কাজ করতে পারে। সেখানে অনেক সময় এটা বলা হয়, আপনারা অনেক সময় বলেন, আমিও মনে করি না, সরকার ছোট করা যেতে পারে। সরকারে এখন যত লোক কাজ করে তার চেয়ে কম লোক দিয়ে সরকারকে আরো এফিসিয়েন্ট করা যায় কিনা, ওইটা একটা জায়গা যেখানে সরকার কাজ করতে পারে। আমি বলছি না সকলকে ছাঁটাই করে দাও, বাট নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে বা যারা আছেন তাদেরকে কিভাবে ওয়েড আউট করতে পারি, সেটা একটা জায়গা আছে। সরকার আপনি ১৫ লক্ষ ১২ লক্ষ মানুষ দিয়ে চালানো সম্ভব কিনা, এটা একটা জায়গা আছে যেটা আলোচনা হতে পারে। সরকারের বাইরে ১ কোটি মানুষের চাকরি,
তো এই বাইরের চাকরিটা কখন হবে? যখন ইনভেস্টমেন্ট হবে, যখন প্রাইভেট সেক্টর ভালোভাবে ব্যবসা বাণিজ্য চালু করতে হবে। একটা সিদ্ধান্ত দেখলাম যেটা মানে বলা যায় ভালো সিদ্ধান্ত হয়েছে, যে ওই যে অচল কারখানা বা বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো বন্ধ কারখানা চালু করার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের এই নতুন গভর্নরই এটা বলেছেন। তাকে নিয়ে অনেক সমালোচনা আছে, বাট তিনি এটা বলেছেন, এটা কিন্তু একটা ভালো কথা বলেছেন, যে এই কারখানাগুলো চালু হলে নিশ্চয়ই অনেক লোক যারা চাকরিচ্যুত হয়েছেন 24শে জুলাই অভ্যুত্থানের পর মানে অনেক কারখানা বন্ধ হলো মবের কারণে। আর সেটি ওই সরকার সেই কারখানাগুলো বন্ধ, কারখানা তো দোষ করেনি, কারখানা মালিক দোষ করেছে এবং মালিককে জেলে নেওয়া হয়েছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু কারখানায় যেখানে হাজার হাজার কর্মী কর্মরত ছিল, চাকরি করছিল, তারা তো চাকরিচ্যুত হলো। তো এটা জবাব তো ওই সরকারকে দিতে হবে। আমি তো এখানে বসে আপনার এই প্রশ্নের জবাব দিতে পারবো না, বাট এটা খুবই অন্যায় ছিল। জবাব তো আপনিও চাইবেন। হ্যাঁ, এই জবাব আমি চাই তো। খুব অন্যায় হয়েছিল। আপনি কেন মব করবেন এবং মব করতে দেবেন কেন? কেন লুটপাট করতে দিলেন? এবং আর তখন কেন আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে কাজে লাগালেন না? তা আপনি তো পুলিশের পোশাক পরিবর্তন করতে হবে এই চিন্তায় আছেন, পুলিশকে সাইজ করতে হবে এই চিন্তায় ছিলেন, পুলিশকে দিয়ে আপনি আর্মিকে দিয়ে এই কাজগুলো করার নাই। আপনি দিনের পর দিন মব হয়েছে, দিনের পর দিন লুটপাট হয়েছে, দিনের পর দিন আগুন লাগানো হয়েছে। ইয়েস, তারা যদি কোনো অন্যায় করে থাকে তাদেরকে আপনি গ্রেপ্তার করেন, তাদেরকে আইনের সম্মুখীন করেন, বিচার করেন। তারা যদি ঋণখেলাপি হয়ে থাকে, তাদের যে সম্পদ আছে, সেটা কলকারখানা, জমি, যাই সম্পদ আছে, সেগুলো দিয়ে ঋণ পরিশোধ করার চেষ্টা করেন, সেটা করবেন। কারখানা চালু করবেন, আপনি গভর্নমেন্টের অধীনে তো কারখানাগুলো চালু করা সম্ভব ছিল, সেটা করেন নাই তো 18 মাসে, করেন নেই এবং করতে দেনও নাই। সুতরাং এখন এই সরকার করলে এটা একটা ভালো কাজ হবে এবং সেখানে নিশ্চয়ই যারা বেকার হয়ে গেছেন তারা চাকরি পাবেন প্রায়োরিটি ভিত্তিতে, কারণ তাদের একটা অভিজ্ঞতা আছে। আর নতুন যারা বেকার তারাও চাকরি পাবে, নতুন নতুন যদি কারখানা হয়। সেখানে আবার আমাদের এনার্জি সেক্টরে অনেক বড় কাজ করার বিষয় আছে, কারণ এনার্জি সেক্টর নিয়েও তো আমরা অনেক ঝামেলা আছি। গত অন্তর্বর্তী সরকারের তো তিনটি বড় পদক্ষেপ ছিল। একটি হলো সংস্কার, নির্বাচন, আর তৃতীয়টি হচ্ছে বিচার। তো আমরা বিচারের ক্ষেত্রে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল এবং সেখানে বিচারও হয়েছে কয়েকটি মামলার। আর সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে প্রধান প্রসিকিউটর, সরকার পক্ষের আইনজীবী, তাকে সরানো হয়েছে এবং তার বিরুদ্ধে উৎকোচ নেওয়ার অভিযোগ করেছেন তারই টিমের একজন সদস্য। বিষয়টি কীভাবে দেখছেন? বিষয়টি আমাকে অবাক করেছে, কেন এইরকম একটা শীর্ষ পর্যায়ে যখন আপনি একটা এরকম বিচারের সাথে যুক্ত, তখন আপনি এরকম করতে পারেন, এটা বিশ্বাস হওয়াই কঠিন। কিন্তু যেহেতু অভিযোগ আসছে, অভিযোগ তদন্ত করা উচিত এবং তদন্ত করে যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে আইন উইল টেক ইটস ওন কোর্স। সোজা হিসাব, আইনের পথে চলতে হবে এবং সেখানে সরকারকে অবশ্যই মনোযোগ দেওয়া উচিত। এবং যে পরিবর্তন হয়েছে, এটা পরিবর্তন সরকার করেছে, সরকার যেটা ঠিক মনে করেছেন সেটা করেছেন এবং ঠিকই আছে। তো পরিবর্তন তো হতেই পারে। এবং তাকে যখন নিয়োগ করা হয় তখন তার কতগুলো সীমাবদ্ধতাও তুলে ধরা হয়েছিল, কেন ওই আদালতে তিনি একটা আইনজীবী ছিলেন যখন ওই আদালতে বিচার হচ্ছিল। সুতরাং তিনি একটা পক্ষ ছিলেন এবং তার একটা রাজনৈতিক আদর্শের পক্ষে তার যে তিনি ছিলেন সেটা প্রমাণ আছে। তো সেই কারণে এইসব আদালতে আসলে এমন ব্যক্তিকে করা উচিত যাদের অনেক নিরপেক্ষভাবে আইন শাসন, নিরপেক্ষভাবে, শতভাগ নিরপেক্ষভাবে এটা করা উচিত। কারণ তিনি তো প্রতিশ্রুতিবদ্ধ। অবশ্যই একজন আইনজীবী যখন প্রতিশ্রুতি নেন এবং তিনি সংবিধান রক্ষা, সেটা মানবাধিকার রক্ষা এবং ন্যায় বিচার রক্ষার পক্ষে প্রতিশ্রুতি দেন। আজকেই সংবাদপত্র পরিষদ, সম্পাদক পরিষদ একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতির মূল কথা হলো যে অন্তর্বর্তী সরকারে যেসব সাংবাদিকদের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা করা হয়েছে, যাদেরকে কারাগারে পাঠানো হয়েছে, এবং তার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। অন্তর্বর্তী সরকার তদন্ত করার কথা বলেও করেনি। তো এই সরকারের সময়ে সেই তদন্তটার দাবিটা করেছে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও বলেছেন যে সে সময় অনেক ভুয়া মামলা হয়েছে, সেই মামলাগুলো যাচাই বাছাই করা হবে। তো এটি কীভাবে একজন প্রশাসনের, আপনি দীর্ঘদিনের অভিজ্ঞতা, কীভাবে কত দ্রুত এটা সম্ভব করা যায়, কী পদ্ধতিতে করা যায়? এটা তো খুবই সহজ পদ্ধতিতে করা যায়। এটা 2-3 মাসের মধ্যে মামলাগুলোর ব্যাপারে পর্যালোচনা করে, একটা কমিটি করে, এটার প্রত্যেকটা মামলা পর্যালোচনা করে এটা ঠিক করে ফেলা যায় যে কোন মামলা ঠিক আছে, কোন মামলা ঠিক নাই। এবং এটা তো সবসময় সরকার করে, সরকার অতীতেও করেছে, বর্তমানেও করতে পারে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় বোধহয় একটা আইনও
পাস করা হয়েছিল, মানে একটা অর্ডিন্যান্স করা হয়েছিল যে এই একটা লেভেলে যে মামলাটা দেখে এটাকে ইয়ে করবে, কিন্তু সেটা কোনো কার্যকরিতা নেই। কেউ একটা মামলাও তারা রিভিউ করেছেন এবং কাউকে মুক্তি দিয়েছেন এটা আমরা দেখি নেই। সুতরাং এই লেভেলে মামলাগুলো পর্যালোচনা করার জন্য আপনি একটা ভালো লিগ্যাল টিম করতে পারেন এবং লিগ্যাল টিমের মাধ্যমে মামলাগুলো দেখে আপনি সুপারিশ নিয়ে এই মামলাগুলো, সরকারের ক্ষমতা আছে, সরকারের আইনগত ক্ষমতা আছে, মামলা বাতিল করে দিতে পারে ভুয়া মামলা হলে। প্রথম তো হলো যে তাদেরকে জামিন দেওয়া উচিত। তারা অকারণে কেন জেলখানার ভিতরে থাকবেন? আপনি কারো বিরুদ্ধে একটা মামলা হতে পারে এবং মামলাটা ভুয়া, এবং জেলে নিয়ে 1.5 বছরে এটা তদন্ত 16 মাস। সুতরাং আপনি না আপনি তদন্ত শেষ করেন না এবং জেলে আপনি জামিন ছাড়া রাখছেন, তদন্ত করতে সময় লাগতে পারে এবং তদন্তের ব্যাপারে কিন্তু অনেকবার করা যে মামলা করা হয়েছে তার কি তদন্ত সম্ভব? যে আপনি ধরেন একটি হত্যা মামলায় 400 জনকে অভিযুক্ত করা হয়েছে, না সম্ভব নয় বলে তো আপনি দিনাজপুরের সাংবাদিককে মিরপুরের হত্যাকাণ্ডের আসামি, মিরপুরের হত্যাকাণ্ডের আসামি করা হয়েছে। আপনি তো একটা হলো যে আপনি তদন্ত এইটার তো একটা টিম করতে পারেন, যে টিম এই মামলাগুলোকে পর্যালোচনা করবে এবং একদম সিরিয়াসলি পর্যালোচনা করবে। সেটা করে তো আপনি এটাকে শেষ করতে পারেন। সেটা তত্ত্বাবধায়ক মানে অন্তর্বর্তীকালীন সরকার এটা করতে পারতো এবং আসিফ নজরুল সাহেব একজন আইন উপদেষ্টা ছিলেন এবং উনি আইনের শিক্ষক। তো উনার সময়ে কিছুই করা হলো না। আমরা অনেক কথা শুনেছি, কিছুই করা হলো না। কিন্তু তৎকালীন আইন উপদেষ্টা বলেছেন যে এই মামলা প্রত্যাহারের ব্যাপারে আইন মন্ত্রণালয়ের কোনো কিছু করণীয় নাই, এটি পুরোটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। না এটা যৌথ দায়িত্ব, এটা আইন মন্ত্রণালয়। আমি এই জন্য একটা লিগ্যাল টিম তো লাগবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি মামলা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে কাজগুলো আছে তার মধ্যে এই যে এই এত মামলাকে পর্যালোচনা করা তাদের পক্ষে তো সম্ভব নয়, তাদের অনেক রুটিন কাজ আছে। সুতরাং এর জন্য আপনি, এবং সবসময় তাই করা হয়েছে, এর জন্য আপনি একটা টিম গঠন করবেন, টিমের মধ্যে দিয়ে এই মামলাগুলোকে আপনি পর্যালোচনা করবেন এবং নৈর্ব্যক্তিকভাবে এবং কোনো রকম ছাড়া, পিছনের চিন্তা ছাড়া আপনি করবেন, একেবারে স্বাধীনভাবে করবেন, করে সরকারের কাছে রিপোর্ট দেবেন। সরকার ওই রিপোর্টের ভিত্তিতে কাজটা করতে পারত এবং 17 মাসের প্রথম 6 মাসের মধ্যে এগুলো করা সম্ভব ছিল, সেটা করেননি। তারা ইচ্ছাকৃতভাবে এগুলো করেনি। তারা কেন করেননি, এই জব তারা দিবেন আমি জানি না, বাট তারা ইচ্ছাকৃতভাবে করেননি, এটা স্পষ্ট, এবং করেননি এদেরকে জেলখানায় রাখার জন্য এবং এদেরকে নির্যাতিত করার জন্য। তার মানে সরকার নিজেই এই নির্যাতনের সাথে ছিলেন, সেই কারণে এইসব মামলা মোকদ্দমার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সবচেয়ে বড় নির্যাতনের বিষয়টা হলো যে সরকার আদালতের উপর এমন একটা চাপ সৃষ্টি করেছিলেন, যদিও বলা হয় যে আদালতে একটা মব সৃষ্টি হয়েছিল, অমুক সৃষ্টি হয়েছিল, কারণ এখন মব সৃষ্টি হয়েছে না বরিশাল আদালতে, তাহলে বরিশাল আদালত এখন স্বাধীনভাবে কিভাবে তাদের সিদ্ধান্ত নিল? তার মানে আদালত সিদ্ধান্ত নিতে পারে মব সৃষ্টি হলো, যদি সরকার তার যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে যদি ঠিকমতো কাজে লাগায়। 16-17 মাসে আইন শৃঙ্খলা বাহিনীকে এই সরকার কোনো কাজে লাগায়নি, মবের বিরুদ্ধেও কোনো কাজে লাগায়নি। আদালত হয় আদালতের উপর আপনি নিজে চাপ সৃষ্টি করছেন, অথবা এই মব সৃষ্টি করে একটা চাপ সৃষ্টি করছেন, আপনি মবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন নাই, যার কারণে আদালত কোনো জামিন দিতে পারেনি। জামিন শুনানি হলেই আদালত তো শুনতোই না ভাই। আমি তো আদালতে গিয়েছি, আমার তো মানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আপনার না। আদালতে কোনো তাকায় দেখতো না যে কোন লোকটা দাঁড়ায় আছে, এবং তারপর শুনে সেন্ট টু জেল। মানে এটা কি 30 সেকেন্ডে একজন বিচারপতি যখন সেন্ট টু জেল অর্ডার করে কোনো কিছু না শুনে, এবং আমাদের যে ফৌজদারি কার্যবিধি আছে সেসব ধারা আছে তো, যে আপনি আদালতে কি হবে, আদালত বক্তব্য শুনবে, উভয় পক্ষের বক্তব্য শুনবে, আইওর বক্তব্য শুনবে, যিনি যার বিরুদ্ধে অভিযোগ তার বক্তব্য শুনবে বা তার উকিলের বক্তব্য শুনবে, তারপর আদালত যেটাকে সঠিক মনে করবে, যেটাকে জুডিশিয়াস মনে করবে, যেটাকে আইন মনে করবে, আইনগত মনে করবে, সেইভাবে ব্যবস্থা দেবে। বাট 17 মাসে আমরা তো আদালতে সেটা করতে দেখিনি, যে 17 মাস ওনারা ছিলেন 12ই ফেব্রুয়ারির আগ পর্যন্ত। তো এইটার দায় দায়িত্ব তো ডক্টর ইউনূস সাহেবকে নিতে হবে, এটার দায় দায়িত্ব নজরুল সাহেবকে নিতে হবে, এটার দায়িত্ব তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে এবং তার পুরা টিমকে নিতে হবে এটার দায় দায়িত্ব। এখন কি প্রত্যাশা করবো? এখন যে আপনারা যে দাবিটা করেছেন খুবই যৌক্তিক দাবি, এবং এই দাবির ভিত্তিতে প্রথম জিনিস হলো তাদেরকে ভাই জামিন দেন, তাদেরকে জেলে রাখার কোনো কারণ নেই, এবং জেলে রেখে তাদেরকে জনগণের ট্যাক্সের পয়সায় ভাত খাওয়ানোর দরকার নেই, এবং ভাতও তো ঠিকমতো খাওয়ানো হয় না। কারণ আপনি যদি একজন ডিভিশন প্রিজনারের তার যে খাবারের তালিকা দেখেন আর একজন নন ডিভিশন প্রিজনারের খাবার তালিকা দেখেন, আপনার চোখে পানি এসে যাবে, চোখে পানি এসে যাবে সরব ভাই। আর এটার বাইরে আর কিছু বলতে চাই না। মানে আর ডিভিশন প্রিজনার কজন? এই পুরা ঢাকা সেন্ট্রাল জেলের কথা যদি বলি, ঢাকার কেরানীগঞ্জে ডিভিশন প্রিজনার আছে 30 থেকে 32 জন, আর স্পেশাল জেলে ধরেন 100 জনের মতো আছে। তা আর ঢাকা সেন্ট্রাল জেলে কেরানীগঞ্জে আছে 9,500 বন্দী। তার মধ্যে এই বিশাল বন্দী আছে যারা নানান কারণে মানে মিথ্যা মামলায় বা অন্য কোনো মামলায় গ্রেপ্তার হয়, জেলে আছেন, এবং যাদের জামিন শুনানি হচ্ছে না। প্রধান এখন বলা উচিত, আইন মন্ত্রী বলেছেন ওটা, আইনমন্ত্রীর পরিষ্কার বলে দেওয়া উচিত, আদালত তার স্বীয় বিবেচনায় যেটাকে জামিনযোগ্য মনে করেন তিনি জামিন দিতে পারবেন। এবং জামিনটা কিন্তু নিম্ন আদালতে হওয়ার কথা, জামিনের জন্য হাইকোর্টে আসার কোনো দরকার নেই।
কারণ জামিন দেওয়ার এখতিয়ার কিন্তু নিম্ন আদালতের। আপনি হাইকোর্টে যে জামিন দেয়, যে আগাম জামিন দেয়, আগাম জামিন দিয়ে হাইকোর্ট কি বলে, মানে উচ্চ আদালত কি বলে, আপনি ওই আদালতে যে সারেন্ডার করেন সেখানে যে জামিনটা কনফার্ম হবে, তাই না? এমনও হয়েছে যে উচ্চ আদালত জামিন দেওয়ার পরে নিম্ন আদালতে গিয়ে জামিন বাতিল করে তাকে জেলখানায় পাঠাতে হয়েছে। এবং জেলখানায় কতজন বৃদ্ধ মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ নানান রোগে শোকে, এবং তাদেরকে কি করা হয়েছে আমি এটা নিয়ে অনেক অভিযোগ আছে, তারা মারা গেছেন, কতজনের মৃত্যু। সুতরাং নতুন সরকার নিশ্চয়ই এগুলো বিবেচনা করে সাংবাদিক সহ সকলকে, অন্তত যাদের জামিন দেওয়া সম্ভব, কেস রেকর্ড দেখে যাদেরকে জামিন দেওয়া সম্ভব তাদেরকে জামিন দিয়ে দেওয়া উচিত, এবং তারপরে তদন্তটা একটা টিম করে এগুলোকে শেষ করা উচিত। আর এই তদন্ত যদি আপনি ঝুলিয়ে রাখেন, পুলিশের তো অনেক কাজ আছে। আপনি যেটা বললেন, এই যে 300-400 আসামি, এই তদন্ত শেষ করতে তো পারবে না। তো পুলিশ যদি ওগুলোতে থাকে তাহলে পুলিশ নিয়মিত যে তদন্ত কাজ সেগুলো কিভাবে করবে? সুতরাং এগুলোকে খুব সুন্দরভাবে বিবেচনা করতে হবে। আমরা আশা করি অতীতে বিচারের নামে যে অবিচার হয়েছে তার পুনরাবৃত্তি ঘটবে না। নির্বাচিত সরকার যে কথা দিয়েছে যে যারা অন্যায়ভাবে মামলার শিকার এবং কারাগারে আছে তাদের অবিলম্বে মুক্তি দেওয়া এবং মামলা প্রত্যাহারের ব্যবস্থা করবে, এই প্রত্যাশা রেখে আজকে এখানে আলোচনা শেষ করছি। আবু আলম শহীদ খান, আপনাকে ধন্যবাদ। আজকে আমরা কথা বললাম সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক আবু আলম শহীদ খানের সঙ্গে। আপনার চর্চার সঙ্গে থাকুন, চর্চা পড়ুন, চর্চা দেখুন।